একটি 18-19 বছরের ছেলে যে ছিল ইয়ং, এনার্জেটিক, হার্ডওয়ার্কিং এবং লয়াল। হার্ডওয়ার্কিং এবং লয়াল কেন বললাম তা ভিডিওতে কিছুক্ষণ পরেই আপনারা জানতে পারবেন। ছেলেটির পরিবার অর্থনৈতিক দিক থেকে কিছুটা দুর্বল হওয়ার কারণে ছেলেটি পড়াশোনার পাশাপাশি একটি প্রাইভেট ফার্মে জবও করত, যাতে সে তার পরিবারকে অর্থনৈতিকভাবে কিছুটা সহায়তা করতে পারে। ছেলেটি হঠাৎই একদিন নিরুদ্দেশ হয়ে যায়। যেদিনকে সে নিরুদ্দেশ হয় সেদিন রাত্রির 10টা সাড়ে 10টা নাগাদ তার মার মোবাইলে একটি কল আসে। মা কলটি রিসিভ করলে ফোনের অপর প্রান্ত থেকে ছেলেটি ভয়াল এবং কাতর কণ্ঠে মাকে জানায় যে কিছু লোক তাকে অপহরণ করেছে এবং খুব টর্চার করছে। ছেলেটি আগে আরও কিছু বলতো, তার আগেই ফোনটি কেটে যায়। এরকম একটি ছেলেকে কে বা কারা অপহরণ করে থাকতে পারে? ছেলেটিকে আদৌ ভালো এবং সুস্থ শরীরে তার পরিবারের কাছে ফিরে আসতে পেরেছিল, নাকি ঘটেছিল আরও ভয়ানক কিছু? এইসব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। নমস্কার, আমি কমল, আপনারা দেখছেন ক্রেজি ক্রাইম ইউটিউব চ্যানেল। যদি আপনার ট্রু ক্রাইম ডকুমেন্টারির ভক্ত হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন শুরু করা যাক। শিবলি সাদিক হৃদয়, ছেলেটির বয়স মোটামুটি 18-19 বছর। ঘটনাটি আমাদের নেবারিং কান্ট্রি বাংলাদেশের। সেখানেই ছেলেটি চিটাগং বলে একটি জায়গায় জন্মগ্রহণ করে। ছেলেটির বাবা মোহাম্মদ শফিক ছিল একজন ট্রাক ড্রাইভার এবং মা নাহিদা আক্তার হাউসওয়াইফ। শিবলি ছিল পরিবারের একমাত্র সন্তান। সে তার পিতামাতাকে নিয়ে বসবাস করত রাউজানের কোদলপুর ইউনিয়নের পঞ্চপাড়া বলে একটি জায়গায়। কোদলপুর স্কুল এবং কলেজ থেকে সে দ্বাদশ শ্রেণী পড়াশোনা করছিল। কলেজে পড়াকালীন সে চিন্তা করে যে যদি একটি প্রাইভেট ফার্মে জব করা যায় তাহলে সে পড়াশোনার পাশাপাশি পরিবারকেও খানিকটা হেল্প করতে পারবে। তার কারণ তার পরিবার অর্থনৈতিক দিক থেকে বেশ দুর্বল ছিল। যেমন ভাবা সেমনি কাজ। হঠাৎই বাড়ির পাশেই একটি পোলট্রি ফার্মে সে কাজ পেয়ে যায়। শিবলি খুব মন দিয়ে পোলট্রি ফার্মে কাজ করতে থাকে। শিক্ষিত এবং পরিশ্রমী হওয়ার কারণে পোলট্রি ফার্মের মালিক কিছুদিনের মধ্যেই তাকে ম্যানেজার পদে নিয়োগ করে। পোলট্রি ফার্মে আরও কিছু মারমা উপজাতির ছেলে পেলে কাজ করত, যাদের বয়স ছিল মোটামুটি 25-26 বছর, অর্থাৎ শিবলির থেকে তারা 5-6 বছরের বড় ছিল। কিছুদিনের মধ্যেই তাদের সঙ্গে শিবলি যথেষ্ট বন্ধুত্ব হয়ে যায়। সময় খুব ভালোই কাটছিল। 27শে অগস্ট 2023 প্রত্যেক দিনের মতোই শিবলি সকালে বাড়ি থেকে বের হয়। সে প্রথমে কলেজে করে এবং তারপরে কলেজ থেকে সে পোলট্রি ফার্মে যায় কাজ করার জন্য। শিবলি নর্মালি প্রত্যেক দিন একটু দেরি করেই বাড়ি ফিরত, কিন্তু সেদিন একটু বেশি দেরি হয়ে যাওয়ার কারণে তার পরিবার দুশ্চিন্তা করতে থাকে। রাত্রি 10টা সাড়ে 10টা নাগাদ শিবলি তার মার মোবাইলে একটি কল করে। ফোনটি রিসিভ করে তার মা নাহিদা আক্তার। ফোনের অপর প্রান্ত থেকে শিবলি ভয়াল এবং কাতর কণ্ঠে তার মাকে জানায় যে কিছু লোক তাকে অপহরণ করেছে এবং তার উপরে যথেষ্ট টর্চার করা হচ্ছে। সে আগে আরও কিছু বলতো, তার আগেই ফোনটি কেটে যায়। পরিবারের একমাত্র ছেলে কিডন্যাপড হয়েছে। এই খবরে তার পরিবারের মানসিক অবস্থা কি হতে পারে আশা করি আপনারা কিছুটা রিয়ালাইজ করতে পারছেন। তার পিতা মোহাম্মদ শফিক ঠিক করে পুলিশে কমপ্লেন করবে, কিন্তু এই অবস্থায় তার পারিবারিক মোবাইলে আরও একটি কল আসে, কিন্তু এবার কলটি শিবলি করেনি। কলটি রিসিভ করলে ফোনের অপর প্রান্ত থেকে এক অপহরণকারী জানায় যে শিবলিকে তারা অপহরণ করেছে এবং মুক্তিপণ হিসেবে তারা 15 লক্ষ টাকা দাবি করে। তারা এও বলে যে ঘটনাটি যদি পুলিশে জানানো হয় তাহলে শিবলিকে তারা হত্যা করবে। এই বলে ফোনটি কেটে যায়। এভাবে আরও 2-3 দিন কেটে যায়। চলে আসে 31শে অগস্ট। সেদিন অপহরণকারীরা আবার পারিবারিক মোবাইলে একটি কল করে। তার মা অপহরণকারীদের কাকুতি মিনতি করতে থাকে এবং বলে যে 15 লক্ষ টাকা কেন, 1 লক্ষ টাকা দেওয়ার ক্ষমতাও তাদের নেই। সম্ভবত অপহরণকারীরা শিবলির পারিবারিক অবস্থা জানতো।
সেই কারণে তারা র্যানসাম অ্যামাউন্ট 15 লক্ষ টাকাতে কমিয়ে 2 লক্ষ টাকায় নিয়ে আসে এবং তারা এটাও বলে কখন কিভাবে সেই টাকা তাদের দিতে হবে। এই বলে ফোনটি তারা কেটে দেয়। 4 সেপ্টেম্বর 2023 অপহরণকারীদের কথা মতো শিবলির বাবা তার জীবনের সমস্ত সঞ্চয় নিয়ে বান্দরবান বলে একটি জায়গায় মুক্তিপণ দেওয়ার জন্য যায়। যথাসময়ে সেখানে মাস্ক পরিহিত 2জন অপহরণকারী উপস্থিত হয়। শিবলির বাবা তাদের হাতে 2 লক্ষ টাকা তুলে দেয় এবং জিজ্ঞেস করে তার ছেলে শিবলি কোথায়। তারা জানায় যে শিবলিকে তারা পূর্বেই মুক্তি দিয়েছে, সে যথাসময়ে বাড়িতে পৌঁছে যাবে। মনে একরাশ দুশ্চিন্তা নিয়ে মোহাম্মদ শফিক বাড়িতে ফিরে আসে। সে এসে দেখে সে শিবলি তখনও পর্যন্ত বাড়িতে পৌঁছায়নি। তার পরিবার মনে মনে ভাবে যে অপহরণকারীরা সম্ভবত অনেক দূরে তাকে নিয়ে গিয়েছিল, যার কারণে তার আসতে দেরি হচ্ছে। কিন্তু 1-2 ঘন্টা নয়, 2-1 দিন অতিবাহিত হওয়ার পরেও যখন শিবলি বাড়ি ফেরে না, তারা ডিসাইড করে যে পুলিশকে ঘটনাটি জানাবে। আশেপাশের প্রতিবেশী এবং আত্মীয় স্বজনকে নিয়ে তারা রাউজান থানায় উপস্থিত হয়। দিনটি ছিল 7ই সেপ্টেম্বর, অর্থাৎ শিবলি নিরুদ্দেশ হওয়ার মোটামুটি 10-11 দিন পর। প্রথমে রাউজান থানার পুলিশ যথেষ্ট রাগারাগি করে, কিন্তু সেই মুহূর্তে শিবলির পরিবারের যে অবস্থা সেটা বিবেচনা করে তারা শিবলিকে খোঁজার কাজে দ্রুত চালু করে দেয়। ইনভেস্টিগেশনের প্রথম পদক্ষেপ হিসেবে পুলিশ আশেপাশের এলাকা থেকে শিবলির ব্যাপারে জানার চেষ্টা করে। তারা জানতে পারে শিবলি যথেষ্ট ভালো ছেলে এবং পড়াশোনার পাশাপাশি সে এক জায়গায় কাজ করত এবং তার পরিবারকে অর্থনৈতিকভাবে যথেষ্ট সহায়তাও করত। এই অবস্থায় শিবলির মা নাহিদা আক্তার পুলিশকে জানায় শিবলির নিরুদ্দেশ হওয়ার মোটামুটি 2-3 মাস আগে পোল্ট্রি ফার্মের ছেলেদের সাথে শিবলির যথেষ্ট ঝগড়া হয়েছিল। রাউজান থানার পুলিশ গিয়ে পৌঁছায় পোল্ট্রি ফার্মের মালিকের সাথে কথা বলে তারা জানতে পারে যে গত জুন মাস নাগাদ শিবলির সাথে পোল্ট্রি ফার্মের যে বাকি কর্মচারীরা আছে তাদের ঝগড়া হয়েছিল, কিন্তু তার মধ্যস্থতায় সেই ঝগড়া মিটেও গিয়েছিল। এরপরে পুলিশ ওখানে কর্মরত 2জন মারমা শ্রমিক যারা শিবলির সাথে একসাথে কাজ করত তাদের কাছে জুন মাসে ঘটে যাওয়ার ঘটনা সম্পর্কে জানতে চায়। তাদের কথার মধ্যে যথেষ্ট অসঙ্গতি পাওয়ায় পুলিশ তাদের গ্রেপ্তার করে। তাদের নাম ছিল যথাক্রমে সুইচিংবং মারমা এবং অংথুইংবং মারমা। তাদের দুজনকে কঠিনভাবে ইন্টারোগেট করায় উঠে আসে এক ভয়ঙ্কর এবং মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা। আমি প্রথমেই আপনাদের বলেছি শিবলি তার কাজ সম্পর্কে যথেষ্ট সিনসিয়ার ছিল, সেই কারণে সে চাইতো ফার্মের বাকি শ্রমিকরা সিনসিয়ারলি তাদের কাজগুলো করুক। তাদের কাজে শিবলি সন্তুষ্ট না হয় তাদের সঙ্গে শিবলির প্রচণ্ড ঝগড়া হয়। ঘটনাটি ঘটেছিল জুন মাসে। এই নিয়ে শিবলি তাদের এগেনস্টে মালিককে কমপ্লেনও করে। মালিকের মধ্যস্থতায় সেই মুহূর্তে ঝগড়া মিটে গেলেও মারমা যুবকরা তাদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তারা মনে মনে শিবলিকে জব্দ করার একটি ভয়ঙ্কর প্ল্যান তৈরি করে। একটি ছোট ছেলে যার বয়স মাত্র 18 বছর, সে ম্যানেজার হয়ে তাদের ওপরে ছড়ি ঘোরাবে সেটি তারা কিছুতেই মেনে নিতে পারছিল না। শিবলিকে তারা যে কোনো মূল্যে শিক্ষা দিতে চেয়েছিল। সেই কারণে 27 অগস্ট 2023 সালে বিকেলবেলা শিবলিকে তারা ফার্ম থেকে অপহরণ করে। তারা তাকে নিয়ে যায় কাউখালী ইউনিয়নের দুর্গম বালু পাহাড়ি অঞ্চলে। সেখানে তারা প্রচণ্ড পরিমাণে তার ওপর অত্যাচার করে। প্রথমে তাদের শিবলিকে হত্যা করার কোনো প্ল্যানই ছিল না। তারা চেয়েছিল শিবলিকে অত্যাচার করবে, মারধর করবে এবং তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করবে। কিন্তু যে কোনোভাবে শিবলি তাদের দুজনকে চিনে ফেলে। সেই কারণে তারা চিন্তা করে শিবলিকে যদি তারা মুক্ত করে দেয় তবে তারা পুলিশের কাছে ধরা পড়ে যাবে। সেই কারণে উমংচিং মারমা, যে টোটাল অপহরণের ঘটনার মেন চক্রী ছিল, তাকে হত্যা করার ভয়ঙ্কর প্ল্যান করে।
এরপরে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। তারা মুরগি কাটা ছুরি দিয়ে প্রথমে তাকে হত্যা করে। প্রচুর ব্লাড লস হওয়ার কারণে শিবলি কিছুক্ষণের মধ্যেই মারা যায়। শুধু তাই নয়, এরপরে তারা শিবলির গা থেকে সমস্ত মাংস কেটে কেটে ছাড়িয়ে নেয় এবং তা দিয়ে তারা পিকনিক করে। ঘটনাটি সম্পর্কে আমি যখন রিসার্চ করছিলাম, আমার গায়ে রীতিমতো কাঁটা দিয়ে উঠছিল। আমি শুধু একটি কথাই ভাবছিলাম, বনের হিংস্র জন্তু জানোয়ারদের সাথে আমাদের কি পার্থক্য রয়েছে। এরপরে রাউজান থানার পুলিশ উমংচিং মারমা সহ বাকি অপরাধীদের নিয়ে বালু পাহাড়ে অঞ্চলে গিয়ে পৌঁছায়, যেখানে তারা শিবলিকে হত্যা করেছিল। এতক্ষণে সমগ্র বাংলাদেশে ঘটনাটি ছড়িয়ে পড়েছে। সেখানকার জনতা যথেষ্ট ক্ষিপ্ত ছিল। বালুপাহাড়ি অঞ্চল থেকে শিবলির দেহাবশেষ সংগ্রহ করে যখন তারা ফিরে আসছিল, তখন পথে উত্তেজিত জনতা পুলিশের প্রিজন ভ্যানকে ঘিরে ধরে এবং উমংচিং মারমাকে জিপ থেকে নামিয়ে তাকে গণধোলাই দিয়ে হত্যা করে। আমি যদিও ভায়োলেন্সকে সাপোর্ট করি না, কিন্তু এই ঘটনাটি কতটা যুক্তিযুক্ত হয়েছিল আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। বাকি অপরাধীরা পুলিশের হেফাজতে রয়েছে, তাদের কোর্টে তোলার প্রস্তুতি চলছে। আমি শুধু একটি কথাই বলতে চাই, হিংসার বশবর্তী হয়ে তারা যে ঘটনাটি ঘটালো, তাতে একটি পরিবারের বৃদ্ধ বয়সের যে সম্বল সেটি সারা জীবনের জন্য নিশ্চিহ্ন হয়ে গেল। এখানেই শেষ হলো বাংলাদেশের মোস্ট কন্ট্রোভার্সিয়াল কেস শিবলি সাদিক হৃদয় হত্যাকাণ্ড। আমার প্রেজেন্টেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না। এরকম গল্প আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন।